তার চেয়ে বরং ওই নবজাতককে তুই আমার হাতে তুলে দে, আমি আমি ওকে কোনো অনাথ আশ্রমের দরজায় রেখে দেওয়ার ব্যবস্থা করি। না বাপি না, যাকে ঘিরে তোর জীবন নষ্ট হচ্ছে, যার জন্য আমার বংশ মর্যাদা ক্ষুণ্ণ হচ্ছে, সেই জন্য তো দায়ী আমি বাপি। আমাকে তুমি যা খুশি শাস্তি দাও, তবে আমার এই নারী ছেড়া সম্পদকে আমি কিছুতে তোমার হাতে তুলে দিতে পারবো না। দিবি না তাহলে? না। এই তোর শেষ কথা? হ্যাঁ বাপি। তাহলে আমারও শেষ কথা তুই শুনে রাখ। আগামীকাল সূর্য উদয়ের পর এই বাড়িতে আমি যেন তোর মুখ আর দেখতে না পাই। আজ রাতেই তুই তোর শিশুকে নিয়ে এই বাড়ি থেকে চলে যাবি। আমি কোথায় যাব বাপি? এই অবস্থা আমি কোথায় যাব? দুর্বল শরীর, আমি ঠিক মতো দাঁড়াতেও পারছি না বাপি। হ্যাঁ হ্যাঁ, তাই তো। এসব আমি কি বলছি? না মা, আমায় ছেড়ে তুই কোথাও যাস রে বাপি? দুর্বল শরীর রে, তুই আর ঘোরাফেরা করিস রে বা। তুই যা যা মা, তুই শুয়ে পড় গিয়ে। আমি একটু বেরোচ্ছি, হ্যাঁ বুঝলি? ফিরতে একটু রাত হতে পারে, বুঝলি? হ্যাঁ তুই যা, তুই শুয়ে পড় গিয়ে। যা যা মা, তুই শুয়ে পড় গিয়ে, শুয়ে পড়। কোথায় গেল বাপি? এমন ভর সন্ধ্যাবেলায় পুরো দিন তো বাপি বাড়ির বাইরে বেরোয় না। দিদি ভাই, দিদি ভাই, ওটা গুন্ডা আনতে গিয়েছে। গুন্ডা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি বলছো তুমি নীলুদা? আমি সব জানি। আজ রাতেই কর্তা গুন্ডা দিয়ে তোর ছেলেটাকে তোর কোল থেকে কেড়ে নিয়ে সে শেষ করে দেবে। না না নীলুদা না, আমি এখন কোথায় যাবো? আমি এখন কি করব? ওকে যদি বাঁচিয়ে রাখতে চাও তাহলে এই সুযোগে হ্যাঁ? এই বাড়ি ছেড়ে চলে যাও। কিন্তু এই অবস্থা আমি কোথায় যাবো নীলুদা? আমি কার সঙ্গে যাব? তাই তো তোমার দাদার সঙ্গে যেতে আপত্তি আছে? চন্দন দা তুমি? হ্যাঁ বোন, সকালে বাজারে নীলুদার মুখে সব কথা শুনে দাদার উপযুক্ত পরিচয় দিতে ছুটে এসেছি। চন্দন দা, তুমি যদি রাজি থাকো আমি হাসি মুখে তোমার আর তোমার ছেলের সব দায়িত্ব বহন করব। চন্দন বাবু, দিদি ভাইকে তুমি তোমার বাড়িতে নিয়ে যাবে? বাবার ত্যায্য পুত্র আমি, ঘর বাড়ি আমার নেই নীলুদা। তাহলে কোথায় থাকবে তোমরা? অসংখ্য নিঃস্ব সর্বহারা দল যেখানে আছে তাদের চলছে কেমন করে? রিক্সা টানবো, মুড বইবো। চন্দন বাবু, ভগবানের দূত তোকে নিয়ে যেতে এসেছে দিদি ভাই, আর দেরি করো না। কর্তা এসে বলে সর্বনাশ হয়ে যাবে। তবে তাই হোক নীলুদা, ভগবানের নাম নিয়ে আমি অজানার পথে বাড়ি দেব। নীলুদা, বলো দিদি ভাই। আমাকে একটু পায়ের ধুলো দাও নীলুদা। দিদি ভাই, সামান্য ভৃত্য আমি। চাকরিটা তোমার ভিতরে নীলুদা, কিন্তু হৃদয়টা তোমার মহান। ভগবান, আমার দিদি ভাইকে তুমি রক্ষা করো ভগবান। একটু কাগজ কলম দাও নীলুদা, যাবার আগে বাপিকে একটা চিঠি লিখে যায়।
সাবধানে থেকো। ভয় নেই নীলদা, কপাল যারে পোড়া, আগুনে ঝাঁপ দিল সে পড়বে না, দিদি ভাই, জলে ডুবলো সে মরবে না নীলদা, সে মরবে না। দিদি ভাই, দিদি ভাই, চন্দন বাবু, চন্দন বাবু, দিদি ভাইকে তুমি দেখো চন্দন বাবু, দুঃখের মুখ সে জীবনে কখনো দেখে নেই। আশীর্বাদ করো নীলুদা, ভগবান যেন হতভাগ্য দাদাকে দুঃখিনী বোনের দুঃখের বোঝা বইবার শক্তি দেন। আমি ভগবানের কাছে দিন রাত প্রার্থনা করছি। চন্দন বাবু, যদি পারো মাঝে মাঝে ভালো মন্দে গোপনে খবরটা দিও চন্দন বাবু। তাই করবো নীলুদা, তাই করবো। আসি নীলুদা, পারুলের কথা ভেবে মনকে বেশি কষ্ট দিও না নীলুদা, তার জন্য আমার জীবন পণ রইল না না, আমি পরের জন্য আমার মনকে কষ্ট দেব কেন? সে আমার কে? তবু যে সারা চোখ দুটো কিছুতে খালি ঝড় করে জল বেরিয়ে আসছে, শুধু জল। সর্বনাশ হয়েছে। কি হয়েছে নীলু? দিদি ভাইকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। নীলকণ্ঠ, এই দেখুন কর্তাবাবু, এই দেখুন তার বিছানায় কাগজটা পড়ে রয়েছে। কই দেখো দেখি। পূজনীয় বাবা, তোমার বংশ মর্যাদা আমি ক্ষুণ্ণ করতে চাই না, আর আমার গর্বের সন্তানকে হারিয়েও আমি বাঁচতে পারবো না। তাই সবার অসাক্ষাতে আমি বাড়ি ছেড়ে পালিয়ে গেলাম। তুমি আমায় ক্ষমা করো বাপি। ইতি তোমার হতভাগে নেবে পারুল। ও আমাকে ধরে নিল বাবু, আমার মাথা ঘুরছে। আমি এখন কি করবো রে নীলু? পুলিশে ফোন দেবো নাকি নিজে গাড়ি নিয়ে বের হবো? আমি যে কিছু বুঝতে পারছি না রে বাবু। তাতে ব্যাপারটা লোক জানাজানি হয়ে যাবে, কেলেঙ্কারি বাড়বে, ভয় কি কমবে না বাবু। আপনার উঁচু মাথাটা হেড হয়ে যাবে। ঠিক বলেছিস, যেখানে খুশি যাক। আমি তার কথা ভাববো না, মনে করবো আমার কোনো মেয়েই ছিল না। কর্তা বাবু, একথা বলতে নেই কর্তা বাবু। অমন অলক্ষণের কথা মুখে আনবেন না কর্তা বাবু। আচ্ছা নীলু, বলুন কর্তা বাবু। তুই বল, এই জন্যই কি আমি মায়ের স্নেহ আর বাবার ভালোবাসা দিয়ে এতটুকুতে কি ওকে আমি মানুষের মতো মানুষ করেছিলাম? এই জন্যই কি আমি বন্ধু বান্ধবদের শত অনুরোধের পরেও দ্বিতীয় বিবাহ না করে জীবনটাকে আমি এইভাবে শুকিয়ে মারলাম? বেঈমান, সারা জগৎটাই বেঈমান রে নীলু। আমায় শোবার ঘরে নিয়ে চল নীলু।
আমার যে পায়ের তলার মাটি কাঁপছে, আমার আমার গলাটা শুকিয়ে কাঠ হয়ে আসছে। আমি আমি যে আর দাঁড়াতে পারছি না রে নীলু। বাবু, আমি আমি যে আর কথা বলতে পারছি না। পারছি না, আর আমি পারছি না। দুদিন পেটে কিছুই পড়েনি। আমি তবু আরো একটা দিন না খেয়ে থাকতে পারবো, কিন্তু কিন্তু আমার বকুল 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 এত সহজে ঝরে যাবে না গো। তোমার বকুল ঠিকই আছে। আজও শ্রমিকরা ধর্মঘটে তুলে নিল না বড় বউ। কি করেছে চলবে? ভাবছো কেন? জীব দিয়েছেন যিনি, আহারও দেবেন তিনি। দুদিন গেছে, আরো দুদিন যাক না। সহজে কি আমরা মরে যাব ভেবেছো? না বকুল না, অসুস্থ শরীর নিয়ে আর তোমাকে আমি উপোস থাকতে দেব না। যেখান থেকেই হোক, যেমন করেই পারি, আমি একে পোয়া চাল আমি নিয়ে এসেছি দাদা। পাগল! মোদি দুঃখীদার মুখে আমি শুনলাম কারখানায় ধর্মঘট চলায় দাদা নাকি বেকার হয়ে পড়েছে। আজ দুদিন নাকি তোমাদের কিছু খাওয়া হয়নি, তাই চাল দিয়ে আমাদেরকে সাহায্য করতে এসেছিস। তুই কি জানিস না আমি না খেয়ে মরে যাব, তবু কারো দয়ার দান নিয়ে আমি এই পৃথিবীতে বেঁচে থাকবো না। দাদা, সামান্য কিছু চাল ডালু তুমি আমার হাত থেকে নেবে না? কেন দাদা, কেন? কি অপরাধ আমি করেছি? না, তোদের কোনো দোষ অপরাধ নেই, সব দোষ আমার আর বকুলের। ওদি, বড় আশা করি আমি তোমাদের জন্য কিছু চাল ডাল নিয়ে এসেছিলাম। তুমিও কি আমাকে নিরাশ করে ফিরিয়ে দেবে বৌদি? দূর পাগল! মা কি কখনো ছেলেকে নিরাশ করে ফিরিয়ে দিতে পারে? দাও দাও, চাল দাও ভাই। বকুল! ওগো, তুমি বাধা দিও না। পাগলের মনে ব্যথা দিতে আমি পারবো না গো। দাও, চাল দাও। চলো বকুল, অমন করে চমকে উঠলে কেন? কথা বলছো না কেন বৌদি? পাগল, শেষ পর্যন্ত তুমি আমাদের সঙ্গে উপহাস করতে এসেছো। উপহাস? নয়তো কি? এক কাঠা জমি আমরা নিনি, এক কাপড়ে আমরা স্বামী স্ত্রী দুজনে বাড়ি থেকে বেরিয়ে এসেছি। তাতো কি তোমার শান্তি হয়নি? আজ দুটো অনাহারী লোকের সামনে তুলে ধরেছো, চাল বলে কিছু কাকর এই যদি তোমার মনে ছিল তাহলে একটু বিষ আনলে না কেন? আমরা স্বামী স্ত্রী খেয়ে দুজনে ঘুমিয়ে পড়তাম। তুমি বিশ্বাস করো বৌদি, তুমি ঠিকই করেছো ঠাকুরপো, ঠিকই করেছো। এইটুকু না করলে আমার মতো হতভাগিনীদের শিক্ষা হতো না। যারা বুকে রক্ত জল করে বরকে মানুষ করে, তারা বুঝতো না ভালোবাসা মিথ্যা, ভালোবাসা পাপ, ভালোবাসা অপরাধ। বকুল, ভালোবাসা অপরাধ। দাদা দাদা দাদা
দাদা তুমি বিশ্বাস করো দাদা। না, আমি জানি রে, আমি জানি এই কাজ তোর দ্বারা সম্ভব নয়। এই সবে সেই বলো, বলো না, দাদা। না, তুই 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 এই কাজ করেছিস। না, দাদা, না। আমি তোমার পা ছুঁয়ে বলছি দাদা। ওরে ওরে পাগল, নিজের ভাইকে যত সহজে দোষী বলা যায়, পরের মেয়েকে তত সহজে দোষী বলা যায় না রে, দোষী বলা যায় না। দাদা, দাদা, পরের মেয়ে হবে হবে কি এই কাজ ওই শয়তানি নীলিমা? নীলিমাই চালগুলো খুলে নিয়ে তাতে কাঁকড় বেঁধে দিয়েছে। কিন্তু কেন? তোমাকে বোঝাতে তোমার প্রতিটি পদক্ষেপের হিসেব আমি ভালোভাবে রাখি। সাহস তোমার দিনের পর দিন সীমা ছাড়িয়ে যাচ্ছে নীলিমা। শুধুমাত্র গৌতম সেনের ভাই বলে তোমার উদ্যত আমি মুখ বুঝে সহ্য করেছি, নইলে রক্তের সম্পর্ক সইতে অবমাননা করার ফল তোমাকে আমি হাতে নাতেই দিতাম। রক্তের সম্পর্ক? হ্যাঁ, স্ত্রীর বিছানায় যে বৌদিকে নিয়ে শুয়ে থাকতে পারে তার আবার রক্তের সম্পর্ক? উত্তম সেন, তুমি আমার বোনের গালে চর মারলে। মারলাম, ভেবেছিলাম ওই রাক্ষসীর গায়ে আর আমি কোনোদিন হাত তুলব না, কিন্তু আজ আমার ইচ্ছে হচ্ছে ওকে গলা টিপে আমি একেবারে শেষ করে দেই। খবরদার উত্তম, মনে রেখো এই তমাল দত্ত ইচ্ছে করলে জুড়ে এই জগৎটাকে তোমার জুতুর তলায় পিষে মারতে পারো। তমাল দত্ত মামলা মকদ্দমা করে তুমি আমাকে সর্বশান্ত করে দিতে পারো, কিন্তু তমাল বাবু স্বামী স্ত্রীর মধ্যে যে মধুর সম্পর্ক থাকা উচিত সে সম্পর্কের সেতু তুমি টাকার জুড়ে কিংবা তোমার গায়ের জুড়ে কোনোদিন গড়ে তুলতে পারবে না। থাক, সে কথা পরে হবে, আগে তার কৈফিয়ত দাও। কেন তুমি নীলিমার গায়ে হাত তুলেছ? আমি তোমার ভগ্নিপতি, তোমার মাইনে করা চাকর নই যে তুমি জোর গলায় কৈফিয়ত চাইলে তোমার পায়ের তলায় বসে তোমার প্রত্যেকটি কথার একটা একটা করে আমাকে জবাব দিতে হবে। নীলিমা আমার একমাত্র বোন। ছিল ছিল, নীলিমা তোমার বোন ছিল, আর সে বর্তমানে আমার স্ত্রী। স্ত্রী বলেই কি এই হাটের উপর দাঁড়িয়ে রাস্তার মধ্যে ছোট লোকের মতো মারধর করছো? আর আগে তোমার আদুরি বোনকে তুমি জিজ্ঞাসা করে দেখো তো ভদ্রলোক, বাড়ির বউ হয়ে বাড়ির বাইরে গিয়ে এই হাই সন্ধ্যেবেলায় হাট চলার উপর কেন বেহায়াপনা করতে বেরিয়েছে? আমি তো একা আসিনি, আমি দাদার সঙ্গে এসেছি। প্রতিবেশীর অনেকের স্ত্রীকে আমি দেখেছি নীলিমা, ওরা স্বামীর মুখে মুখে তর্ক করে না, ওরা তুলসী তলায় প্রদীপ জ্বালিয়ে স্বামীর সংসারের জন্য মঙ্গল কামনা করে বাসুর শ্বশুরদের ঠাকুর দেবতার মতো পুজো করে কুল কলঙ্কের ভয়ে ইচ্ছে মতো নিজের বাড়ির বাইরে বেরোয় না। ওরাই সত্যিকারের নারী, প্রকৃত কুলবধূ। আর আমি? তুমি কুলবধূ নামধারী কাল নাগিনী, নারী জাতির কলঙ্ক। তুমি অতি হীনমনা অসভ্য। বল দেখি, আমার সামনে আবার এই কথাগুলো বল। দাদা, এই বাড়ি থেকে বেরিয়ে গেছি বলে মনে করেছিস আমি মরে গেছি? না, এখনো পৃথিবীর এক কোণে আমি জীবিত অবস্থায় আছি। আমার আদরের অমর্যাদা করলে, আমার ত্যাগের অপমান করলে, ভাই বলে আমি তোকে ক্ষমা করব। ক্ষমা করবো না ঠাকুরপো। ছেলেবেলা থেকে আমাদের স্বামী স্ত্রীকে কোনোদিন দেখেছ? তোমার দাদা কি এমন অকথ্য ভাষায় কোনোদিন আমাকে গালাগালি করেছে?
তুমি কার সঙ্গে কার তুলনা করছো? কোথায় পূজার নৈবেদ্য আর কোথায় শকুনের আহার্য? তোমারই অবহেলায় আমাকে দিন দিন অতিষ্ঠ করে তুলেছে। তবু যদি আমার উপবাসী দাদা বৌদির জন্য কিছু চালের বদল তুমি কাকর বিছিয়ে না দিতে। কি কি বললে তুই? আমার বৌমা কলির পরশমণি দাদা, আমার বৌমা হচ্ছে কলির পরশমণি। সে যুগের পরশমণির স্পর্শে লোহা হয়ে যেত সোনা, আর এই যুগের এই পরশমণির স্পর্শে আমি হয়ে গেছি একটা প্রাণহীন মাতৃ। আর আমার মাতৃ সর্বোপরি বৌদি হয়ে গেছে পতির কাঙালিনী। আর তুমি হয়ে গেছো কারখানার একজন সামান্য শ্রমিক। উত্তমের কথা তুমি ছেড়ে দাও বৌমা, ও একটা বদ্ধ পাগল। তারপর তমাল ভাই কবে এলে? আজ সকালে ভাইফোঁটার দিন তো ভাই। যাক, তোমার কাছে যে জন্য এসেছিলাম গৌতম দা, কি জন্য ভাই? নীলা বলছিল তোমরা এই হাট তলায় পড়ে থাকায় গায়ের সবাই দোষারোপ করছে। হ্যাঁ দিদি, ওই হিংসুটে বৌঝিগুলো কি বলছি জানো? আমার জন্য নাকি তোমরা বাড়ি ছাড়া হয়েছো। তুমি বলো তো দিদি, আমার কি দোষ? না ভাই, তোমার কোনো দোষ নেই, সব দোষ আমাদের ভাগ্যের। তুমি বলো তো গৌতম দা, এইভাবে যদি সবাই নীলাকে দোষে, আমি কি করতে পারি তাই বলো। আমি বলছিলাম কি গৌতম দা, হাতটা এই গায়ের মধ্যে সবার চোখের সামনে, তাই সবাই আজে বাজে বলা বলি করছে। তোমরা যদি এই গায়ের হাতটা ছেড়ে দূরের কোনো গায়ে চলে যেতে, তাহলে বোধহয় আর এমনটি হতো না গৌতম দা। বেশ বেশ, এই মুহূর্তে আমরা এই গায়ের হাট ছালা ছেড়ে দূরে, অনেক দূরে চলে যাব। কিন্তু এই অবস্থায় তুমি কোথায় যাবে গো? তুমি খুবই দুর্বল হয়ে পড়েছ, তার উপর দুদিন কিছু খাওয়া হয়নি। বাজে বকছো কেন? না, কে কোন দিন মারা গেছে তুমি বলতে পারো? যদি কিছু মনে না করো গৌতম দা, তাহলে এই টাকা 500 কাছে রাখো। থাক, থাক, থাক তমাল ভাই, ভিক্ষে চাইতে পারলে দুদিনের উপোস থাকতে হতো না। মালিনী চকের সেন বংশের ছেলে আমি, গতর কাটিয়ে খেতে শিখেছি। ভিক্ষার দান নিয়ে আমি বাঁচতে চাই না। তাহলে আমি তোমরা বাঁচতে চাই না, আমি ভিন গায়ে চলে যাব। আয় লীলা, দেরি হলে কিন্তু আবার তোর স্বামীর বাক্য মানুষ হইতে হবে। চলি গৌতম দা, নমস্কার। চলি দিদি, তোমার পাগলের জন্য তুমি কোনো কিছু চিন্তা করো না, আমি তার সেবার ত্রুটি করবো না। চলি দিদি। দেখেছো দেখেছো বকুল, মানুষ মানুষ কত স্বার্থপর হতে পারে। গো, এই সন্ধ্যাবেলায় কি যাবে গো? পেটে যাদের ভাত জুটে না, দু চোখ যাদের জলে ভরা, তাদের আবার রাত দিন কিসের বড় বউ? কেবল ভয় তোমার জন্যে, অসুস্থ শরীর, তারপর পায়ে হাঁট। হ্যাঁ ঠিক আছে, তুমি আমার উপর ভর দিয়ে চলবে। দুদিন কিচ্ছু খাওনি, আমার ভর নিয়ে তুমি চলতে পারবে গো? না পারি তো আমি তো আছি। না,
তুমি তোমাদের সাথী হব বলে ঘরে আগুন দিয়ে আমি পালিয়ে এসেছি। গোপীনাথ, কেন কি হয়েছে? আর আমি এ গায়ে থাকবো না, আমি আর ভিক্ষেও করব না। যার জন্য আমি পরের দুয়ারে হাত পাততাম, সেই আমার একমাত্র ছেলে বসন্ত রোগে আজ মারা গেছে। গোপীনাথ, চলো গৌতম দা, এই বৌদিকে নিয়ে আমরা এই সর্বনাশা গা ছেড়ে আমরা পালিয়ে যাই, আমরা পালিয়ে যাই। তাই চলো। সীতারে লয়া সাথে রাম যায় বনেতে, সঙ্গেতে লক্ষণ যায় অযোধ্যা হইতে, অযোধ্যা হইতে সীতারে লয়া সাথে রাম যায় বনেতে, সঙ্গেতে লক্ষণ যায় অযোধ্যা হইতে, অযোধ্যা হইতে। কাঁদে পশু পাখি, কাঁদে বনলতা, নীরবে কাঁদিছে রাম আর সীতা। কাঁদে পশু পাখি, কাঁদে বনলতা, নীরবে কাঁদিছে রাম আর সীতা। সঙ্গেতে লক্ষণ যায় বুকে ব্যথা, সঙ্গেতে লক্ষণ যায় বুকে নিয়ে ব্যথা। সীতারে লয়া সাথে রাম যায় বনেতে, সঙ্গেতে লক্ষণ যায় অযোধ্যা হইতে, অযোধ্যা হইতে। সীতারে লয়া পালাতে যদি চাও শিগগির চলো, ওই শালা পুরুষে এসে বলে সব আশাই চাই হবে। আমি তৈরি হয়ে আছি, কিন্তু বিয়েটা বিয়ের কাজ আমি কালীঘাটে চুকিয়ে ফেলবো। হ্যাঁ, দুগ্গা, দুগ্গা। হ্যাঁ, শোনো শোনো, চলো চলো, হ্যাঁ এসো না। আরে বুড়ো এসে পড়বে তো, এসো না এসো না। দুগ্গা, দুগ্গা, চলো। দা 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 দাদু। দা 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 দাদু। দৃষ্টি কটকে চোখে পাকি দিয়ে পালিয়ে যাচ্ছি মুখের কথা। মানে কোথায়
কে তোমার চোখকে ফাঁকি দিয়ে পালিয়ে যাচ্ছিল? বাবা নাতি বাপুটি, এই তোমরা দুজনে বেশ চালু মারাতে দেখছি, কিন্তু আমি যে তোমাদের চেয়ে বেশি চালু সেটা বোধহয় তোমাদের জানা ছিল না। এসব আপনি কি বলছেন দাদু? ঋতু, এই আর কাছে নাকি আমি করছো? এই এতক্ষণ তোমাদের কথাবার্তা এই দরজার আড়ালে দাঁড়িয়ে আমি সব শুনেছি। ওগো, এসব তুমি কি বলছো? এসব একদিন বলবো বলেই তো আমাকে বাড়িতে এনে রেখেছি, আর নিজে বিয়ে করবো বলে এতদিন তোমাকে আমি ভয় দেখিয়েছি। দাদু, ঋতু, তোমার হাতে তুলে দেবো বলে তোমরা দুজনে গুপ্ত প্রণয়ের কথা জেনে আমি কিছু বলি। তোমাদের মধ্যে প্রকৃত ভালোবাসা গড়ে উঠেছে, বারবার তোমাকে আমি লাঠি দিয়ে তাড়া করেছি। আরে আমার সম্পত্তি বুক করার মতো স্বামী স্ত্রী না হলে আপনার সম্পত্তি কালি তোমার আর সূর্যমুখীর নামে আমার সম্পত্তি উইল করে দিয়ে আমি ওই তৃপ্ত ভ্রমণে চলে যাব। দাদু, তুমি তীর্থে যাবে? হ্যাঁ রে নাথ বউ, আজ সন্ধ্যা পুরুষ দেখে শাস্ত্রী মতে তোমাদেরকে বিয়ে দিয়ে কালে আমি তৃপ্ত ভ্রমণে বেরোবো। দাদু, ইচ্ছে করছে তোমার পা দুটি থেকে ধুলো মাথায় নেই, কিন্তু দুর্ভাগ্য দাদু, তুমি তো সবে মাত্র পা ধুয়ে এলে। কেন তুমি পা ধুয়ে এলে গো? আমি তো জিভ দিয়ে তোমার ধুলো পরিষ্কার করে দিতাম। নাথ বউ, দাদু, দাদু স্বর্গ, দাদু ধর্ম, দারহীন তো পরহীন। দাদু, দাদু, মালাটাও তো হারাইছে না। আশীর্বাদ করি তোরা সুখী হো। এবার মালা বদলটা সেরে নে। দাদু, আমি তৃপ্তে যাওয়ার আগে আমি তোদেরকে বর কনে সাজিয়ে দিয়ে যাই। হলো আমার কটক নাম। ঘটক জিনিস শিখে তুলে দেবো। সূর্যমুখীকে যদি পাত না করে সারা বুড়ুকে আজ এই যে ঘটক দাদু, সূর্যমুখীর সম্বন্ধে তোমার শেষ সিদ্ধান্ত কি বলো? আজ আমি তৈরি হয়ে এসেছি, হয় তুমি মরবে নয় আমি। যুধিষ্ঠির ঘটকের কথা কোনোদিন খেলাপ করেনি চন্দন। এই চেয়ে দেখো, আমার প্রতিশ্রুতি মর্যাদা আমি এগিয়ে দিয়েছি। সূর্যমুখী দাদা, আমার মনের মতো পাত্রের গলায় আমি মালা পরেছি দাদা। শুধু তাই না, আমার বিষয় সম্পত্তিও ওদের নামে উইল করে দিয়ে কালে আমি তীর্থ ভ্রমণে বেরিয়ে যাব। ঘটক দাদু, সূর্যমুখী আর ওই পটিক চাঁদ আমার বিষয় সম্পত্তি বুক করার মতো উপযুক্ত কিনা সেটা যাচাই করতে গিয়ে বিয়েটা একটু দেরি হয়ে গেল। তাই তাই তুমি আমাকে ক্ষমা করো চন্দন, তুমি আমাকে ক্ষমা করো। দাদু, চৌকের কোণে জল। শুধু শুধু চোখের কোণে নয় রে, এই মনের কোণেও যে বেতা। দাদু,
দাদু ভগবান ভগবান কোনো সন্তান সন্নতি দিল না, তাই তাই আজ ছেলের বউ দেখার সাথ নাতি আর নাতি বউকে দেখে মেটাতে হচ্ছে রে দাদু কিন্তু কিন্তু তোদের সাতটি গলে পিঠে রে দাদু আরে এমন আনন্দের দিনে তোদের কথা শোভা পায় না রে, শোভা পায় না রে। দাদু এসো এসো তোমরা তাড়াতাড়ি চলে এসো, তোমাদের দাদু অনেক অনেক দূরে চলে যাবে, অনেক দূরে চলে যাবে। মানুষটার মধ্যে এমন মুহূর্ত লুকিয়েছিল সে আমি কোনোদিনে টের পাইনি। আমরাও পাইনি চন্দন দা। ভাই ভাই ফটিক স্যার বলুন চন্দন দা। হতভাগী বোনটিকে আমার সুখী করো ভাই। মা আমাদের ছেলেবেলাতেই মারা গেছে, বিমাতা ও বাবা আমাদের প্রতি বিমুখ, তাই চন্দন দা, সূর্যমুখীর মুখে আমি সবই শুনেছি। জেনে শুনে তাহলে সূর্যমুখীকে তুমি গ্রহণ করেছো? হ্যাঁ চন্দন দা, সে যে আমার ভালোবাসার রানী। তোমাকে তোমাকে অশেষ ধন্যবাদ। আচ্ছা এখন আমি আসছি। দাদা আমার বিয়েতে তুমি কাছে থাকবে না? উপায় নেই বোন, উপায় নেই। এক বোনের হিললে হলো আরেক বোনকে যে পথে ধার করে রেখে এসেছি। আরেক বোন? হ্যাঁ আরেক বোন। আর সময় নেই রে বোন, আরেক দিন এসে সবকিছু খুলে বলবো। আর চলি চলি, কেমন? ভালো থাকিস। দাদা দাদার কোনো কথা আমার মাথায় ঢুকে না চিরদিন। কখন যে কি বলে। সূর্যমুখী, আমি যে আর নিজেকে সামনে রাখতে পারছি না, তাই আনন্দে একটা গান হয়ে যাক। চিরদিন সাথী তোমাকে চাই, সারাটা জীবন যেন কাছে কাছে পাই। চিরদিন সাথী তোমাকে চাই, চিরদিন সাথী তোমাকে চাই, সারাটা জীবন যেন কাছে কাছে পাই। চিরদিন সাথী তোমাকে চাই, চিরদিন সাথী তোমাকে চাই। বেসেছি ভালো তোমায় আমি, তোমায় যেমন করে কেউ তো কখনো বাসিনি ভালো কাউকে তেমনি করে। আহা ও হো হো, বেসেছি ভালো তোমায় আমি, তোমায় যেমন করে কেউ তো কখনো বাসিনি ভালো কাউকে তেমন করে। তোমার বুকে সুখেরও লাগি, তোমার বুকে সুখেরও লাগি, স্বপ্ন সুহাগ আমি পেতে চাই, চিরদিন সাথী তোমাকে চাই, চিরদিন সাথী তোমাকে চাই।
ছোট বউ ঔষধের সাহায্যে তোমাকে অজ্ঞান করে উত্তমের পাশের বিছানায় শুইয়ে দিয়েছিল। এতদিনে আমি শান্তি পেলাম, এতদিনে দুর্ভাবনার বোঝাটা আমার মাথা থেকে নামলো, কিন্তু কিন্তু আমার পাগল এখনো আসছে না কেন? ও গোপীনাথ, গোপীনাথ সেই কখন তাকে ডাকতে গেছে, আমি যে তার অপেক্ষা করে রয়েছি। আমার বড্ড ঘুম পাচ্ছে গো। বকুল, তুমি চুপ করো বকুল, তুমি চুপ করো, তোমার কষ্ট হচ্ছে। বকুল, তোমার বকুলের ঝরে যাবার সময় হলো গো। আমার কথা ভেবে তুমি মনকে কখনো কষ্ট দিও না। শুধু আমার পাগলের সঙ্গে দেখা হলে তুমি তাকে বলো, বৌদি বৌদি বৌদি, 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 বৌদি বৌদি আমি জানতাম, আমি জানতাম যে আমার পাগল আমার সঙ্গে শেষ দেখা করতে আসবে। ভগবান, ভগবান এত নিষ্ঠুর হতে পারে না গো। বৌদি একই একই বৌদির মুখ থেকে যে রক্ত পড়ছে দাদা। ওরে পাগল, এতটুকু রক্ত দেখেই তুই অবাক হয়ে গেছিস, অথচ দিনের পর দিন এমন কত রক্তই যে ঝরছে। তুমি তুমি আমাকে আগে কেন খবর দাওনি দাদা, কেন খবর দাওনি? আমি বারণ করেছি পাগল। চলো চলো দাদা, চলো, বৌদিকে নিয়ে গড়িয়া হাসপাতালে যেতে হবে দাদা। দূর পাগল, নিয়তি যার শিওরে বসে চুলির মুঠি ধরে টানছে, সে কি কখনো বাঁচে? বকুল, তুমি কথা বলো না বকুল, তোমার কষ্ট হচ্ছে। বৌদি, বৌদি, আমি মরে গেলে তোমার দাদাকে তুমি ঘরে ফিরিয়ে নিয়ে যাও ভাই, ও তো রান্না বান্না করতে পারে না। তুমি চুপ করো। বৌদি গোপীনাথ, চোখের জল ফেলছো কেন ভাই? বৌদি আমি আমি তো তোমার খোকার কাছেই যাচ্ছি। হ্যাঁ, আমি মনের দুঃখ গোছাবো, আমি তার মা। বৌদি বকুল, তুমি চুপ করো। ওগো, ওগো তুমি কোথায়? বৌদি ওগো তুমি এই আমাকে তো ধরো। এই তো আমি তোমার কাছে আছি। আমি কেন তোকে দেখতে পাচ্ছি না? আমার সব অন্ধকার হয়ে আছে কেন? আমি আর বৌদি। কথা বলতে পারছি না। বৌদি। আমি তোমার চরণ ধরি। বৌদি। তোমার পায়ের তলায় আমাকে একটু স্থান দাও। বকুল, বৌদি 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 দক্ষিণী জানকী কইল পাতাল প্রবেশ, অভাগীর দুঃখ নিশি হইল আজি সে দুঃখী
নিশি হইল আজি সে শত ডাকে সীতার নাহি দেবে সারা আর না ঝরিবে চোখে শ্রাবণের ধারা। বেশ ভালোই হয়েছে রে, এইভাবে তিলে তিলে মৃত্যু যন্ত্রণা ভোগ করার চেয়ে মরে যাওয়া যে অনেক ভালো রে, অনেক ভালো। চলো বকুল, তোমাকে চিতায় তুলে দিয়ে আমি গঙ্গার বুকে আশ্রয় নেব। না দাদা না, বৌদির কথা মতো তোমাকে আমি মালিনী চোখে ফিরিয়ে নিয়ে যাব দাদা। আর বৌদির সৎকার আমি সেখানেই করবো দাদা। সে যে আমাকে মানুষ করে আমার মায়ের কাজ করেছে দাদা। আমি তার মুখে আগুন দিয়ে আমাকেও যে তার ছেলের কাজ করতে হবে দাদা। যে যা পারিস তাই কর, আমার বল বুদ্ধি ভাষা সব হারিয়ে গেছে রে। আমি যে পঙ্গু হয়ে গেছি, আমি যে জীবন্ত মৃত।